দ্বিতীয় পর্বে স্যার আপনি দীর্ঘ আপনার শিক্ষাগত অভিজ্ঞতা এবং আপনি প্রচুর ইতিমধ্যে অনেক বই লিখেছেন, সে অনেকে আমরা পাঠ করেছি, সব বই হয়তো পাঠ করে উঠতে পারিনি। প্রাচীন শহর চাকদহ, এই চাকদহের যদি কিছু ইতিহাস আমাদের মাধ্যমে তুলে ধরেন এবং সেই সময়কার মানে শিক্ষাঙ্গন, যেমন আমাদের রামলাল একাডেমি সহ আপনি যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এছাড়াও সেই সময়কার অন্যান্য এই প্রাচীন শহরের স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিহাস যদি একটু আমাদের সামনে তুলে ধরেন, আমরা জেনে একটু পুষ্ট হব। বেশ, ধন্যবাদ। প্রসঙ্গ একাধিক, একটা হচ্ছে এই চাকদার ইতিহাস, আর একটা প্রসঙ্গ হচ্ছে রামলাল একাডেমি। সুতরাং দুটো একসঙ্গে না করে আমি আলাদা করেই বলি। যেমন চাকদার ইতিহাস, এখন চাকদার ইতিহাস, চাকদা অনেক প্রাচীন জায়গা বলেই মনে হয়, কারণ এমন একটা কিংবদন্তি চাকদাকে কেন্দ্র করে রয়েছে যেটার সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক চরিত্র শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন নাম, তার নাম জড়িয়ে রয়েছে ভগীরথের নাম। ভগীরথ তিনি গঙ্গা তার পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্ত করবার জন্যে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এইখানে গঙ্গাতে তার রথের চাকা বসে যাবার ফলে একটা দহ সৃষ্টি হয়। তা এইটা হচ্ছে একটা পৌরাণিক বিষয়। এই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে যিনি উল্লেখ করেন তিনি হচ্ছেন গ্যারেট সাহেব। 1910 সালে নদিয়া গেজেটে তিনি লিখেছিলেন। সেই লেখাটা আমি একটু পড়ে শোনাতে পারি, তার অংশ বিশেষ, যেখানে তিনি বলছেন, প্রচলিত কাহিনী অনুসারে ভগীরথ যখন হিমালয় থেকে গঙ্গাসাগরে গঙ্গা নিয়ে যাচ্ছিলেন, তার পূর্বপুরুষদের অস্থি সেচনের জন্য তখন তিনি এখানে তার রথের চাকার চিহ্ন রেখে যান। সেই থেকেই এই নামের উৎপত্তি। নগরটির প্রাচীন ইতিহাস সম্বন্ধে খুব বেশি জানা যায় না, তবে বিশ্বাস করা হয় 16 শতাব্দীর শেষ দিকে প্রতাপাদিত্যকে দমন করবার জন্য মানসিংহের সেনাবাহিনী কয়েকদিনের জন্য এখানে অবস্থান করেছিলেন আবহাওয়াজনিত কারণে। তা এখন এইটা হচ্ছে পৌরাণিক কাহিনী। প্রদ্যুম্নের কথা বললাম, সেটাও তার সঙ্গেও কিছু বিষয় জড়িত রয়েছে। আসলে পৌরাণিক কাহিনী এটা কিংবদন্তি, পৌরাণিক, এর সঙ্গে তো বিজ্ঞানের সত্য মেলানো যায় না, কিন্তু অনুমান করা যায় নিশ্চিতভাবে চাকদা অতি প্রাচীন জনপদ এবং তাকে কেন্দ্র করে এই জাতীয় একটা জনশ্রুতি বা কিংবদন্তি গড়ে ওঠার অবকাশ কোনো না কোনো সময় তৈরি হয়েছিল। আমাদের দেশে তো ইতিহাস লেখা অথবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের সেই ব্যবস্থা নেই। সুতরাং বহুলাংশেই আমাদের দেশের ইতিহাস অসম্পূর্ণ। যেমন আমাদের দেশের লোক সংখ্যা প্রায় 145 কোটি। দিল্লি আমাদের রাজধানী, সর্বসাকুল্যে সেখানে শুধু 43টা জাদুঘর আছে, মিউজিয়াম। ফ্রান্স 7 কোটি লোকের দেশ, প্যারিস শহরে প্রায় 136টা বড় মিউজিয়াম আছে। ইউরোপের বহু দেশে, সেটা রোমানিয়া হোক, সেটা নেদারল্যান্ড হোক, রাশিয়া হোক, বহু জায়গায় গ্রামে পর্যন্ত জাদুঘর আছে। সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখাতে লিখেছেন রাশিয়া ভ্রমণে, যে রাশিয়ার প্রত্যন্ত গ্রামে গেছেন, দেখেছেন সেই গ্রাম গোছানো, তার একটা মিউজিয়াম আছে, তার একটা লাইব্রেরি আছে, সেখানে মানুষ যে ভাষায় কথা বলে হয়তো 20,000 লোক সেই ভাষায় কথা বলে, তাহলেও তাদের একটা সংবাদপত্র আছে। আমার সুযোগ হয়েছে ইউরোপের কিছু কিছু অংশে। নেদারল্যান্ডের আমি প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি কি চমৎকার মিউজিয়াম। একটা গ্রামে গেছি, আমস্টারডাম থেকে সেখানে যাওয়া, একটা গ্রামে
চমৎকার মিউজিয়াম করে গ্রামের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এক জায়গায় সংরক্ষণ করা। আমাদের দেশে সেটা নেই বলে চাকদার অতীত ইতিহাসের বস্তুত আমরা প্রায় অন্য কিচ্ছু ঐতিহাসিক নিদর্শন দিয়ে, কোনো তথ্য দিয়ে বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দিয়ে প্রতিষ্ঠা বা প্রমাণ করতে পারি। কিন্তু এই কিংবদন্তি যে বিষয়টা, এটা যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি, যেটা বিনয় ঘোষ বলেছেন, গবেষক, পশ্চিমবঙ্গ নিয়ে তার ব্যাপক গবেষণা, প্রচুর গ্রন্থ, তিনি এই চাকদার এই সম্পর্কে বলেছেন যে সম্ভবত তার এক্সাক্ট যদি ভাষাটাই আমরা ব্যবহার করি তাহলে এইভাবে আমরা বলতে পারি যে চাকদাটা সম্পর্কে তিনি কি বলেছেন, তার মতে আর্য অনার্যের সংঘাতের স্থিতিবাহী অথবা চক্রাকারে কোনো স্রোতবহুল গঙ্গার দহের জন্য স্থানীয় নাম চক্রদহ বা চাকদহ হয়ে থাকতে পারে। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। আগে যেটা বললাম সেটা পৌরাণিক ব্যাখ্যা। নিহারঞ্জন রায় তিনি বলেছেন এই যে দহ শব্দটা, এটা অস্ট্রিক ও দ্রাবিড় মানে এই ভাষা থেকে উদ্ভূত। এর অর্থ অতল বা গভীর। অনুমান এই চাকদার অতীতে, বেশ অতীতে, কখন এ সম্পর্কে যেহেতু তথ্য নেই বলা মুশকিল, এই এলাকাতে ব্যাপকভাবে সাঁওতাল, ওরাও, মুন্ডা, শবর, লোধা এরা বাস করতেন। লোধা, সাঁওতাল, মুন্ডা এখনো চাকদা ব্লকের বিভিন্ন অংশে তা ছড়িয়ে তাদের বিভিন্ন বসতি রয়েছে, যে এখানে বাস করতেন। এবং ওই তাদের মধ্যে এই যে শব্দটা দহ, এটা কোল শব্দ, এর অর্থ অতল বা গভীর জলাশয়, আবিধানিক অর্থ। সুতরাং কোনো না কোনো সময়ে গঙ্গা এখানে তার ধারা পরিবর্তন করে একটা বাঁক সৃষ্টি হয়। যেমন আমি দেখেছি 50-এর দশক পর্যন্ত চাকদায় এই আনন্দগঞ্জের মধ্য দিয়ে বুড়িগঙ্গা পেরিয়ে গিয়ে সরাসরি গৌরনগর ঘাটে যেটা পড়তো সেটা চূর্ণী নদী। গঙ্গা ওখানে ছিল না। চূর্ণী ডিঙি দিয়ে, খিয়া দিয়ে পেরিয়ে তবেই গঙ্গা স্নান করতে পারত লোক। এই সময়ের মধ্যেই গঙ্গার স্রোত প্রবাহের এতটা ব্যাপক পরিবর্তন হয়েছে। চূর্ণী সরে গেছে অনেকটাই দক্ষিণে, অনেকটাই উত্তরে সরে গেছে, রানাঘাটের দিকে সরে গেছে বহুটা। তা ওই একটা বড় মানে পরিবর্তন এই সময় আমি আমার চোখে দেখছি। দীনবন্ধু মিত্র তার লেখাতে, দীনবন্ধু মিত্রর কথা সবাই জানেন, নীলদর্পণ খ্যাত নাট্যকার, তিনি এই চাকদার সংলগ্ন চৌবিডিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই চাকদাতে রসুল্লাপুরগামী যে বাস রসুল্লাপুর নিমতলা হয়ে নহাটা হয়ে বনগাঁর দিকে যায়, নিমতলা থেকে খানিকটা এগুলোই চৌবিডিয়া গ্রাম, সেখানে তার জন্ম। দীনবন্ধু মিত্র তিনি পায়ে হেঁটে, চাকদায় তখন রেল লাইন হয়েছে, এখান থেকে তিনি ডাক বিভাগের উচ্চপদে কাজ করতেন, যাতায়াত করতেন। 1871 সালে তিনি সুরধ্বনি কাব্য প্রকাশ করেন। তার সবচেয়ে বিখ্যাত, বেশ বড় বই, খুব বিখ্যাত কাব্যগ্রন্থ। তার 8ম অধ্যায়ে এই চাকদা সম্পর্কে তিনি বলেন। তার লেখার মধ্যে যেটা ফুটে ওঠে, আমরাও যেটা বিভিন্ন সূত্র থেকে জানি, চার্লস গ্রান্টের একটা বই যেটা লন্ডনে বেরোয়, তিনি বলেছেন 1858 বা থেকে 60-এর মধ্যে কোনো সময় গঙ্গা তার প্রবাহ ব্যাপকভাবে পরিবর্তন করে। চাকদার থেকে, চাকদা বর্তমান যে শহর বা থানা, তা থেকে প্রায় 6 মাইল দক্ষিণ পশ্চিমে গেলে সুখ সাগর বলে একটা বসতি গড়ে উঠেছিল, যেখানে 1774 সালের পরে ওয়ারেন হেস্টিংস একটা কুঠি নির্মাণ করেছিলেন বাংলার গভর্নর। তা ওই 1859-60 সালে গঙ্গা তার প্রবাহ পরিবর্তন করায় সম্পূর্ণ সুখ সাগর
গঙ্গা গল্পে লীন হয়ে যায়। সেটা খুব উন্নত মানের একটা স্থানে পরিণত হয়েছিল। কোর্ট কাছারি সহ সাহেবদের কুঠি এবং ইংরেজি মাধ্যমের একটা স্কুল, এগুলো ওখানে তৈরি হয়েছিল। কিন্তু সেটা ওই সময় ভেঙে যায়। তা আমরা দীনবন্ধু মিত্রের ওই কবিতার মধ্যে যা পাই, তার থেকে আমাদেরও অনুমান করা সম্ভব যে তার জীবদ্দশায় তিনি সম্ভবত প্রত্যক্ষ করে থাকতে পারেন চাকদার এই পরিবর্তন। সেই কবিতার মধ্যে তিনি যে কথা বলছেন, আমি সেই কবিতার লাইন কটা বলি এমনিভাবে, সাধারণভাবে যারা দর্শক মণ্ডলী আগ্রহ বোধ করতে পারেন দীনবন্ধু মিত্র সম্পর্কে। তিনি 1871-এর সেই সুরধনী কাব্যের অষ্টম স্বর্গে তিনি লিখছেন চাকদার সম্পর্কে, চূর্ণী মৌন হলো গঙ্গা চলিতে লাগিল। চূর্ণী মৌন হলো মানে একটু আগেই যেটা বলেছি, 1950-এর দশক পর্যন্ত চূর্ণী ছিল চাকদাতেই। গৌরনগর যে মৌজা, পরডাঙ্গা মৌজা ঠিক তার নিচেই, সেই পর্যন্ত বা তার আরেকটুকে গিয়ে চূর্ণী মৌন হলো গঙ্গা চলিতে লাগিল, স্রোত ভরে চক্রদহে আসি উত্তরিল। তখনও অনেকেই জায়গাকে চক্রদহ বলেই যান। পৌরাণিক কাহিনী তিনি উল্লেখ করেছেন, ভগীরথ রথচক্র বালুকায় পশি, অচল হইয়ে রহে চক্রদহে বসি। সেই হেতু এ স্থানের চক্রদহ নাম গণনীয় জনমাঝে ভোগ মোক্ষধাম। পৌরাণিক কাহিনীর কথা একটু আগেই বলেছি। তা তিনি তারপরে এই জায়গা সম্পর্কে যেটা বলছেন, তৎকালীন চাকদা সম্পর্কে একটু অনুমান পাওয়া যায়, বক্রভাবে চক্রদহ অতিক্রম করি, মানে গঙ্গার কথা বলছেন সুরধনী, গঙ্গা বক্রভাবে চক্রদহ অতিক্রম করি, সুখ সাগরের তলে নাচিল লহরী। বর্তমান চাকদা শহর থেকে 6 মাইল হবে না, 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুখ সাগরের তলে নাচিল লহরী। এই স্থল ছিল পূর্বে শহরের মতো, গঙ্গার ভাঙনে সব হইয়াছে হত। হত মানে মৃত। নাহিক বাজার আর বিশাল ভবন, নীলকুঠি বালাখানা কুসুম কানন। গঙ্গা সব গ্রাস করেছে, কোথা গেছে নাহি তার কিছুই নিশান, ওপারে গিয়াছে বেতাহাদের স্থান। মানে ভাঙনে গঙ্গার অপর পারে হয়তো সেগুলো বৃদ্ধি পেয়েছে। তা এই যে বিষয়টা, আমি এই কথাটা বলতে চাই যে ঐতিহাসিক সত্য একটা ধারা ধরে অগ্রসর হয়েছে, সেই ধারার আমরা সামান্য কিছু জানি বিভিন্ন জনের লেখা থেকে। সেটাও তথ্যের সঙ্গেই বিষয়টা আমরা বলতে পারি। যেমন বলতে পারি কি, খান সাহেব কাজী মোহাম্মদ সদ্দুল উলা, চাকদার পালপাড়ার নিকটস্থ যে কাজীপাড়া, সেই কাজী বাড়ির সন্তান, অত্যন্ত বিদ্বজ্জন। তিনি একটি ছোট পুস্তিকা রচনা করেন। বইটার নাম হিস্ট্রি অফ দ্য ফ্যামিলি অফ মির্জা ইতেশামউদ্দিন অফ কসবা পাস্তুরি। কাজীপাড়ার আগে নাম ছিল কসবা পাস্তুরি এলাকা। তার এই যার কথা বলা হয়েছে মির্জা ইতেশামউদ্দিন, তিনি ভারতের প্রথম বিলেত যাত্রী। দিল্লিতে সম্রাটের দূত রূপে 1965 সালে, অর্থাৎ পলাশীর যুদ্ধের 8 বৎসর পরে তিনি বিলেত যান। তিনি রাজা রামমোহন রায়ের মতন অত বিখ্যাত মানুষ নন। রাজা রামমোহন রায়কে 1765, আমি একদম ভুল বলেছি, 1765। রাজা রামমোহন রায়কে ভারত প্রথম বিলাত যাত্রী রূপে জানে, তিনি 1829-এর বিলাত যান। তারও বহুদিন আগে, অর্থাৎ সেই 1765 সালে এই ইতেশামউদ্দিন তিনি বিলেতে গিয়েছিলেন। এই যে গ্রন্থটার কথা উল্লেখ করলাম, এই গ্রন্থের মধ্যে খান সাহেব তিনি উল্লেখ করেছেন চাকদার 2টো সমৃদ্ধি পর্বের কথা। তিনি কোন সূত্রে জেনেছেন জানি না। তার বইয়ে
তিনি এটা উল্লেখ করেছেন, সম্ভবত 9 পৃষ্ঠাতে আছে। তিনি উল্লেখ করেছেন চাকদায় সমৃদ্ধি ত্রয়োদশ-চতুর্দশ শতকে ব্যাপক ছিল। আর গঙ্গায় নৌবন্দর ছিল। তিনি তার বইয়ে তার ভাষাতে উল্লেখ করেছেন বর্তমানে কলকাতা বন্দরকে আমরা যেভাবে দেখি সর্বশ্রেষ্ঠ এই বাংলার বন্দর, তার সমকক্ষ বন্দর ছিল এখানে। খান সাহেব কাজী মোহাম্মদ সদ্দুল ওলার বক্তব্য থেকে এটা আমরা পাই, আর কোনো সূত্র নেই। দ্বিতীয়ত তিনি বলেছেন দ্বিতীয় সমৃদ্ধি 375 বছর স্থায়ী হয়, সেটা হয় পঞ্চদশ শতকের শেষ থেকে 1875 পর্যন্ত, অর্থাৎ মুঘল আমলের প্রায় পুরোটাই চাকদায় সমৃদ্ধির পর। বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। তা এইটা একটা চাকদার ইতিহাস একটা পর্ব আমরা পাই, কিন্তু অনেক বিস্তারিতভাবে চার্লস গ্র্যান্টের বইয়ে আমরা পাই যে 1874 পরে ওয়ারেন হেস্টিংস কিভাবে সুখ সাগরে এখানে তার কুঠি নির্মাণ করেন। সেই কুঠি যখন তিনি ইংল্যান্ডের পার্লামেন্টে অভিযুক্ত হন, তাকে ইংল্যান্ডে চলে যেতে হয়, সেটা হস্তান্তরিত হয় স্প্যানিশ সাহেবদের হাতে। তারপরে সেটা হস্তান্তরিত হয় পর্তুগিজ সাহেবদের হাতে। এই বিবরণগুলি আমাদের কাছে আছে, কিন্তু এখানে এতটা বিস্তারিত সম্ভবত বলার প্রয়োজন নেই। কিন্তু গঙ্গা গর্ভে সেটা বিলীন হয়ে যায়। অর্থাৎ তখন একটা সভ্যতা গড়ে উঠেছিল, সভ্যতা বলা ঠিক না, একটা শহর গড়ে উঠেছিল। সাহেবদের আনাগোনা এবং এরা নানান রকম চর্চা এখানে করেছিলেন, যেমন কফি চাষ আর উন্নত ধরনের নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চাষাবাদের ক্ষেত্রে বড় শিল্পায়ন হয়নি, কিন্তু প্রচুর নীল কুঠি গড়ে উঠেছিল। নীল চাষ শুরু হয়েছিল খুব ব্যাপকভাবে। এই চাকদার যেমন সাহেব কুঠি, যখন সুখসাগর গঙ্গা গর্ভে লীন হয়ে যায়, সাহেবরা সম্ভবত না, ওখান থেকে উঠে আসেন এই চাকদা, যেটা তখন গঙ্গা থেকে অনেকটাই দূরে। এখানে উঠে আসেন, কুঠি স্থাপন করেন, এবং এখানকার বেগলা সাহেব যখন এখানে সাহেবদের একটা বসতি হয়, 1886 সালের 1 মে চাকদাতে পৌরসভা পত্তন করা হয়। বেগলা সাহেবকে নমিনেটেড চেয়ারম্যান করা হয়। তার ফলে পশ্চিমবঙ্গের অতি প্রাচীন পৌরসভাগুলির একটা চাকদা। তা এই একটা দিক গেল যে, কিন্তু তারপরে চাকদায় খুবই একটা সময় কেটেছে। যেভাবে উন্নতি হওয়া উচিত ছিল সেটা হয়নি। আমি নির্দিষ্ট তারিখের কথা বলে ভারাক্রান্ত করতে চাই না এই আলোচনা, কিন্তু 1890 থেকে 1900 সালের মধ্যে চাকদাতে বা একটা বিস্তীর্ণ অঞ্চলে বেশ কয়েকটা ভূমিকম্প হয়, কয়েকবার দুর্ভিক্ষ হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তখন এখানে ক্রমশ জনশূন্য হয়। 1881-তে যে জনবসতি ছিল সংখ্যায়, সেটা সংখ্যা 1890-এর দশকে কমে যায়। এই এলাকা ম্যালেরিয়া কবলিত, ভয়ঙ্কর ম্যালেরিয়া। এলাকায় অনেক জমিদার ছিলেন, খ্যাতনামা জমিদার। তারা সবাই দলে দলে স্থান ত্যাগ করে তারা কলকাতায় চলে যায়। তারা এলাকার খাজনা আদায় করবার জন্যে রেল যোগে আসতেন, চাকদা স্টেশন মাস্টারের ঘরে বসতেন, তাদের নায়েবেরা সেখানে এসে টাকা জমা দিয়ে যেত। 1890-এর দশকের গোড়ার দিকে সাহেবরাও ব্যাপকভাবে চলে যাওয়ার ফলে দেখা যায় 1901 সালের সেন্সাসে চাকদাতে একজন মাত্র খ্রিস্টান আছে, প্রায় সব চলে গেছে। আর 1890-এর দশকের যখন মনে হয় সেই বেগলা সাহেবও তিনি পৌরসভার, এটা মনে হয়, অনুমান, এর কোনো তথ্য নেই, যে পৌরসভার চেয়ারম্যানশিপ ত্যাগ করে চলে যান, তখন সরকার বাংলার, তখন কলকাতাই হচ্ছে ভারতবর্ষের রাজধানী, সরকার
এই চাকদা পৌরসভার দায়িত্ব দেন, যাকে তিনি অত্যন্ত বিখ্যাত মানুষ। রানাঘাট মহকুমার মহকুমার শাসক নবীন চন্দ্র সেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের পরে বাংলায় শ্রেষ্ঠ মহাকাব্য রচয়িতা। তিনি রচনা করেন পলাশীর যুদ্ধ, তিনি রচনা করেন রৈবত, রচনা করেন কুরুক্ষেত্র, রচনা করেন প্রভাস, এই ত্রয়ী মহাকাব্য। নবীনচন্দ্র সেনকে চাকদাতে পাঠানো হয় মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর করে, মহকুমা শাসক ওই সময় 1890-এর দশকে। তিনি আমার জীবন বলে যে গ্রন্থ, তার আত্মজীবনী রচনা করেন, খুব বিখ্যাত গ্রন্থ। তার মধ্যে চাকদায় পৌরসভায় তার বসবাস করতে হতো, থাকতে হতো, থেকে কিভাবে ম্যালেরিয়ার প্রকোপ তিনি দেখেন, লক্ষ্য করেন, তার বিস্তারিত সুন্দর চমৎকার বিবরণ রয়েছে। তারপরে ওই যে সময় দুঃসময় চাকদাতে শুরু হলো, এই ধারাটা চলে প্রায় স্বাধীনতা পর্যন্ত, যতদিন পর্যন্ত উদ্বাস্তু না আসে। তা এইভাবে মানে একটা দিক চাকদায় সভ্যতা এগোয়, কিন্তু এর মধ্যে দুটো উল্লেখযোগ্য ঘটনার কথা বলাই প্রয়োজন। সেটা আমাদের এই চাকদার সভ্যতা, মানে চাকদার সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি বিকাশের সঙ্গে যুক্ত। একটা হচ্ছে এর মধ্যেই অষ্টাদশ শতকের শেষার্ধে পালপাড়া এবং কামালপুরে দুটি বিদ্যাচর্চার অত্যন্ত উন্নত মানের কেন্দ্র গড়ে ওঠে। কামালপুর মানে বঙ্গের যে নব্য ন্যায় চর্চা, তার অন্যতম শ্রেষ্ঠ পাদপীঠে পরিণত হয়। কিভাবে হয়? কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান থেকে তিনি আসেন এখানে, সঙ্গী সাথীদের নিয়ে তারা বসবাস করেন এখানে। নব্য ন্যায় চর্চা মানে প্রচুর টোল গড়ে ওঠে। এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এখানে গুরুগৃহে থেকে ন্যায়শাস্ত্র পড়াশোনা করত। এদের মধ্যে অনেক বিখ্যাত মানুষ ছিল, যেমন এখানে গাঙ্গুলি বংশ ছিল খুব বিখ্যাত। সেই বংশের সন্তান রঘুনাথ বাচস্পতি, ভারত বিখ্যাত মানুষ। এখানে জন্ম বনমালী বিদ্যাসাগরের। পালপাড়া নব্য ন্যায় চর্চার একটা অত্যন্ত উন্নত কেন্দ্র। সম্ভবত ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তার মানে অনেকটাই বিস্তার এবং প্রসার ঘটে। তারপরে ধীরে ধীরে মানুষ সংস্কৃত শিক্ষায়, ন্যায় শিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলার ফলে সেটা স্তিমিত হয়ে যায়। কিন্তু কামালপুরে যে মন্দির রয়েছে হাই স্কুলের পেছনে, সেই মন্দির প্রাচীনত্বের নিদর্শন এখনো বয়ে বেড়াচ্ছে। দ্বিতীয় আর একটা চাকদা শিক্ষার কেন্দ্ররূপে গড়ে ওঠে, সেটা পালপাড়া। এই পালপাড়াতে জন্ম লক্ষ্মীকান্ত তর্কভূষণের। লক্ষ্মীকান্ত তর্কভূষণ সেই যুগের অত্যন্ত বিখ্যাত মানুষ। তার তিন পুত্রে অত্যন্ত গুণী বিখ্যাত মানুষ তারা, যেমন হরিহরানন্দ অবধূত, তিনি পুরাণব তন্ত্র গ্রন্থের প্রণেতা। তিনি ছিলেন তান্ত্রিক গুরু। রাজা রামমোহন রায়ের বন্ধু। রাজা রামমোহন রায় তাকে বন্ধুত্ব স্বীকার শুধু করেননি, তার কাছ থেকে তান্ত্রিক শিক্ষা গ্রহণও করেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই লক্ষ্মীকান্ত তর্কভূষণের আর দুই পুত্র, একজন রামচন্দ্র বিদ্যাবাগীশ, একজন পণ্ডিত রামধন বিদ্যালঙ্কার। রামচন্দ্র বিদ্যাবাগীশ তো অত্যন্ত বিখ্যাত মানুষ। কিভাবে বিখ্যাত? তিনি ব্রাহ্ম সমাজের আদি আচার্য। যখন 1845-এ দেবেন্দ্রনাথ ঠাকুর সহ সম্ভবত 9 জন দীক্ষা গ্রহণ করেন, তারা দীক্ষা গ্রহণ করেন ব্রাহ্ম ধর্মের এই রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে। বাংলা ভাষার প্রথম অভিধানও তিনি রচনা করেন। এছাড়া তার আরেক ভাই, তিনি হচ্ছেন পণ্ডিত রামধন বিদ্যালঙ্কার।
তিনিও অত্যন্ত বিখ্যাত মানুষ, তারও প্রচুর গ্রন্থাদি ছিল। তা এই পালপাড়াকে কেন্দ্র করে বিদ্যাচর্চার আরেকটি শ্রেষ্ঠ পীঠ তৈরি হয়। এদের এই ধারা যখন অব্যাহত, তার মাঝখানেই এবারে আমরা মানে আধুনিক শিক্ষার কথা বলতে পারি। আধুনিক শিক্ষা মানে তবে একটা কথা হ্যাঁ প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা প্রয়োজন, বিদ্যাচর্চা নিশ্চিতভাবে তারও আগে ছিল। যেমন এই যে যশোরে জগদীশ পণ্ডিত, তিনি চৈতন্যদেবের প্রায় সমসাময়িক সময়ের মানুষ, তিনি জগদীশ পণ্ডিত সেখানে পাঠ তৈরি করেছিলেন। পুরীতে জগন্নাথ দেবের যে বিগ্রহ, দারু নির্মিত কাঠ নির্মিত বিগ্রহ পরিত্যাগ করে তিনি সেটাকে পায়ে হেঁটে বহন করে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। জগন্নাথ মন্দিরই ওঠে, যে মূর্তিটা সেটাই হচ্ছে ওই মূর্তি, সেই হ্যাঁ প্রায় তাই। আবার তার ভাই, ছোট ভাই মহেশচন্দ্র পণ্ডিত, তিনি বসতি করেছিলেন সম্ভবত প্রথমে পালপাড়া স্টেশন সংলগ্ন, পরে তার শিষ্যরা এই কাঁঠালপুলিতে নিয়ে আসে। এই পীঠগুলো রয়েছে, এখন পীঠগুলোকে কেন্দ্র করে কোনো চর্চা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম হয়নি এ কথা জোর দিয়ে বলা যাবে, কিন্তু এই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তা আমরা যে সময়ের কথা বললাম, যেমন 1845 সে ওই রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখর কথা বললাম, তারপরে বা ওই সময়ে ব্রাহ্ম ধর্মের চাকদাতে প্রসার ঘটে, সম্ভবত এদেরই দৌলতে, রামচন্দ্র বিদ্যাবাগীশের দৌলতে। বেশ কিছু সংখ্যক মানুষ তারা দীক্ষিত হন, ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন, এবং সুখ সাগরে সাহেবরা তারা ইংরেজি শিক্ষার জন্য কেরানি স্কুল স্থাপন করেছেন, সেটা তাদের অনুপ্রাণিত করে থাকতেন। তারাও চাকদাতে আধুনিক শিক্ষা প্রবর্তনের জন্য, অর্থাৎ ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য, বিজ্ঞান শিক্ষা প্রবর্তনের জন্য তারা একটা কেরানি স্কুল স্থাপন করে। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, আধুনিক শিক্ষা প্রবর্তিত হয় ভারতবর্ষে 1835 সালে। লর্ড উইলিয়াম মেকলে তিনি যে মিনেট প্রকাশ করেন, তার মধ্যে আধুনিক শিক্ষা কিভাবে হবে, ইংরেজি শিক্ষা শিক্ষিত করতে হবে, তা শিক্ষিত করে তাদের কেরানি তৈরি করতে হবে। এই আধুনিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজা রামমোহন রায় সারা জীবন লড়াই করেছেন। অবশেষে এটা ফলপ্রসূ হয় 1835 লর্ড উইলিয়াম মেকলের মিনিটে। ঠিক তার 10 বৎসরের মাথায় চাকদাতে তৈরি হয় কেরানি স্কুল। এই কেরানি স্কুলের কথা কাশীশ্বর মিত্র তিনি উল্লেখ করেছেন, তাদের ফ্যামিলি হিস্ট্রি তার মধ্যে উল্লেখ করেছেন। এই কেরানি স্কুল তখন আধুনিক শিক্ষার প্রথম সূচনা করে চাকদা। এই ধারা চলে প্রায় 20 বৎসর চলে। চাকদাতে দেবেন্দ্রনাথ ঠাকুরের আনাগোনা ছিল ব্রাহ্ম। ওই কেরানি স্কুল 1860-এর দশকে গিয়ে উন্নীত হয় মিডল ইংলিশ স্কুলে। মিডল ইংলিশ স্কুল মানে ক্লাস 6 পর্যন্ত ইংরেজি শিক্ষা। সেই স্কুলে এই কাশীশ্বর মিত্র তার এই গ্রন্থটিতে, সেই গ্রন্থটি এতটা সুলভ নয়, কিন্তু আমরা পড়েছি আগে, বসন্ত স্মৃতি পাঠাগারের কপি ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর আসতেন প্রতি বছর প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য, প্রতি বছর না পারলেও মধ্যে এসছেন, এটা নিশ্চিত। আধুনিক শিক্ষা 1860-এর দশকে গিয়ে সেটা মিডল ইংলিশ স্কুল হল। এই স্কুলের নাম 1880-র দশকে আবার বদলায়। তখন স্কুলের নাম হয় বেণীমাধব ইনস্টিটিউশন। তিনি ছিলেন গৌরপাড়ার লোক, চাকদা গৌরপাড়ার লোক, সম্ভবত জমিদার। এই স্কুলে তিনি প্রধান শিক্ষকতা করেন, এই স্কুলে তিনি সম্পাদকও ছিলেন। আর সেই সময়ে অনুমান করা হয়, এটা আমি বামলাল একাডেমির প্রসঙ্গতে আসছি বা দ্বিতীয় প্রসঙ্গ, যে চাকদা থানার কাছাকাছি কোনো জায়গায় কোনো 4 চালা ঘরে সম্ভবত স্কুলটা ছিল, সেটা বেণীমাধব ইনস্টিটিউশন নামে পরিচিত। এই পর্ব চলে 1890-এর দশক পর্যন্ত।
1890-এর দশকে জনৈক বৈকুণ্ঠনাথ রায়ের কাছ থেকে 2 টাকা দিয়ে জমি কিনে, এই 36 শতক জমি কিনে বর্তমান চাকদা রেল স্টেশনের নিকটবর্তী রামলাল একাডেমি পুরাতন ভবন বলে যেটা পরিচিত, সেই পুরাতন ভবন এলাকায় ওই 36 শতক জমিতে নতুন ভবন তৈরি করার কাজ শুরু হয়। 1900 সালে বেণীমাধব বসু মারা যান। তখন সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন যিনি, তিনি কালীচরণ দত্ত, উত্তর ঘোষপাড়ার কালীচরণ দত্ত। তিনি রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন সেই যুগে। কেসি দত্ত, কেসি দত্ত, সেই কালীচরণ দত্ত। রামলাল একাডেমিতেও এই 1990-এর দশক পর্যন্ত দোতলায় একটা হল ঘর ছিল, সেটা রায় বাহাদুর হল, সেটা রায় বাহাদুর কালীচরণ দত্ত। তা তখন ওই রায় বাহাদুর কালীচরণ দত্ত এবং এখানকার যারা একটু শিক্ষিত বর্ধিষ্ঠ মানুষ ছিলেন, তাদের উদ্যোগে তারা ওই যেটা মিডল ইংলিশ স্কুল ছিল সেটা 1907-এ হাই স্কুলে উন্নীত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং সেটা উন্নীত হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি অনুমোদন দেয়। 1911-তে তারা প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষাও দেয়। আর ওই বিল্ডিং করবার জন্য যখন ওরা অর্থের অভাব বোধ করেন, তখন চাকদার কতিপয় মানুষ, রায় বাহাদুর কালীচরণ দত্ত, বসন্ত কুমার মিত্র, যার নামে বসন্ত স্মৃতির পাঠাগার, এরা সবাই কলকাতার জমিদার, তিনি আসলে গোরপাড়ার জমিদার রামলাল সিংহ, তার স্বর্ণাপন্ন কর্নওয়াল স্ট্রিটে থাকতেন। সেইখানে তার স্বর্ণাপন্ন হয়ে তার সাহায্য গ্রহণ করেন। তিনি 10,000 টাকা দেবার প্রতিশ্রুতি দেন, 2 দফায় টাকা দেন। সেই অর্থে বেশ অনেকগুলি ঘরটর তৈরি হয় 1907 থেকে 11-এর মধ্যে। 11 সালে পরীক্ষা দেয়। ওই 10,000 টাকা নেওয়ার বিনিময়ে স্কুলের নামটাও ওরা বদলে দেয়, যেটা ছিল বেণীমাধব ইনস্টিটিউশন 1884-85 সাল থেকে, সেটা হয়ে যায় চাকদা রামলাল একাডেমি। সেই নাম এখনো পর্যন্ত চলছে। তবে রামলাল সিংহ কখনো চাকদায় একবারের জন্য পদার্পণ করেনি, স্কুল দেখা তার কখনো সুযোগ হয়নি বা দেখেনি। হ্যাঁ, বলো। আজকে আমরা স্যারের সামনে না আসলে এই ইতিহাস আমরা জানতে পারতাম না। এখন তো চাকদাবাসী বা নদিয়া জেলা বা অনেক প্রজন্মের আমরা অনেকেই কথায় কথায় গুগল ঘাঁটি দেখার জন্য। আজকে সাক্ষাৎ গুগলের সামনে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যেভাবে আজকে ব্যাখ্যা দিলেন, আমি আমার এই প্রতিবেদন সমস্ত দর্শকদের অনুরোধ করব খুব মন দিয়ে দেখলে তবে বুঝতে পারবেন যে চাকদা নিয়ে আমরা থাকি, যে চাকদা এত পরিব্যাপ্তি, চাকদা প্রাচীন পৌরসভা, চাকদার শিক্ষাঙ্গন, বিপুল রঞ্জন স্যার আমাদের মাননীয় শিক্ষক যেভাবে তুলে ধরলেন, আশা করি আমাদের সকলকেই সমৃদ্ধ করবে এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার। এপি অকপট নিউজে সকলকে আরেকবার স্বাগত জানিয়ে ক্যামেরায় পোল্যান্ড ঘোষ এবং সহকারী সঞ্চালক ডাক্তার সুব্রত সরকার এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রতিবেদন এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু আধুনিক যুগের মধ্যে আসতে পারিনি, আসলে শরীরটা খুব অনেকটাই হয়েছে না, সেই জন্যে নইলে তোমার এই স্বাধীনতা পরবর্তী যে শিক্ষার বিভিন্ন স্কুলগুলি হলো বা শিক্ষা টিক্ষা, তার মধ্যে আমি আর প্রবেশ করতে শরীরে কুলোয় না, এখন এত কথা বলার পর।